একবার যে যায় ওই গেম করে সে আর রিটার্ন আসতে পারে না। ভাই মৃত্যুর একদম একদম কাছ থেকে দেখছি ভাইয়া, মৃত্যুর কাছ থেকে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। সমুদ্র ফেলা দিয়েছে, লাশ আমরা রাখছিলাম দুদিন, লাশ ফুচে গেছে লবণের পানির কারণে, লাশ ফুচে গেছে। আল্লাহ আমার ভয় আর কুদিন মাস ধরি আমার লগে না আতে না গো। একবার যে যায় ওই গেম ঘরে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। অনেকেই তো ফিরেই আসে না। ওখান থেকে মানুষকে এমনভাবে মারা হয় যেন মানুষ না, যেন একটি পণ্য। টাকা দিতে না পারলে শুরু হয় অমানবিক নির্যাতন। চোখের সামনে হাত পা ভেঙে ফেলা হয়, লোহার পাইপ দিয়ে পেটানো হয়, শরীরের হাড় গুঁড়িয়ে দেওয়া হয়। যারা সেই ঘরে থাকে তারা প্রতিদিন মৃত্যুর অপেক্ষা করে। একজন বেঁচে ফেরা যুবক বলেছিল, আমরা কেউ ভাবিনি বেঁচে ফিরব, সবাই শুধু কালেমা পড়ে বসেছিলাম, মনে হচ্ছিল কিছুক্ষণ পরেই মৃত্যু আসবে। যারা মোটামুটি সবাই কালেমা পরে বসে রয়েছে যে আর কিছুক্ষণ পরে আমাদের মৃত্যু। একটি ছোট্ট ঘর, ভেতরে 15 থেকে 20 জন মানুষ, সবার হাত বাঁধা, ফোনের স্ক্রিনে ভিডিও কল। ওপাশে পরিবারের মানুষজন দেখছে তাদের সন্তানের উপর নির্মম নির্যাতন, আর নির্যাতনকারীরা বলছে টাকা পাঠাও না হলে লাশ পাবে। এটাই সেই ভয়ঙ্কর জায়গা যার নাম গেমঘর। বাংলাদেশের হাজার তরুণের কাছে একটা স্বপ্ন খুবই পরিচিত, বিদেশে যাওয়া, নিজের ভাগ্য বদলানো, পরিবারকে ভালো রাখা, দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া, বিশেষ করে ইউরোপ, যেখানে অনেকেই ভাবে একবার পৌঁছাতে পারলেই জীবন বদলে যাবে। এই স্বপ্নই মানুষকে ঠেলে দেয় অজানা সমুদ্র পথে, মরুভূমির পথে এবং অবৈধ রুটে। কিন্তু এই স্বপ্নের পিছনে লুকিয়ে আছে ভয়াবহ এক বাস্তবতা। 2025 সালে বিশ্বজুড়ে 8,000-এর বেশি মানুষ অভিবাসনের পথে মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এর বড় একটি অংশ ঘটেছে ভূমধ্যসাগরে, যেটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মাইগ্রেশন রুটগুলোর একটি। আরও ভয়াবহ তথ্য হলো 2024 সালে সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারীদের মধ্যে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশি। অর্থাৎ বাংলাদেশ এখন ইউরোপমুখী অবৈধ অভিবাসনের অন্যতম বড় উৎস। ইতালির স্বপ্ন কিভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়? দালালরা গ্রামের সহজ সরল তরুণদের স্বপ্ন দেখায়, ইতালি গেলে মাসে লাখ টাকা আয়, একবার পৌঁছাতে পারলেই সেটেল, সব ব্যবস্থা আমরাই করব। এই আশ্বাসে অনেকে জমি বিক্রি করে, মায়ের গহনা বিক্রি করে ঋণ নেয়। 10 থেকে 12 লক্ষ টাকা তুলে দেয় দালালের হাতে। শুরু হয় যাত্রা বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে মিশর, তারপর লিবিয়া। লিবিয়া পৌঁছানোর পরই শুরু হয় আসল দুঃস্বপ্ন। মানুষগুলোকে বন্দী করে রাখা হয় ছোট ছোট কক্ষে, যার নাম দেওয়া হয়েছে গেমঘর। প্রশ্ন, কেন নাম এই গেমঘর? কারণ পাচারকারীদের ভাষায় ইতালিতে পৌঁছানো একটি গেম। যদি নৌকায় করে সমুদ্র পার হয়ে ইতালিতে পৌঁছাতে পারো তুমি জিতে গেলে, আর যদি ডুবে মরো তুমি হারালে। এই ভয়াবহ খেলায় মানুষের জীবন একটা বাজিমাত্র। লিবিয়া হলো এই গেমের ফাইনাল স্টেজ। এখানে পৌঁছানোর পর পাচারকারীরা বলে আরও 10 লক্ষ টাকা দিতে হবে, না হলে সমুদ্রে পাঠাবো না। যদি পরিবার টাকা দিতে না পারে শুরু হয় নির্মম নির্যাতন। ভিডিও কল করে পরিবারের সামনে মারধর করা হয়। রাজুর গল্প, ইতালির স্বপ্ন থেকে গেমঘর। গুলিস্তানে মোবাইল সার্ভিসিংয়ের দোকান চালাতেন নুরুজ্জামান রাজু। ইউরোপে গিয়ে ভালো জীবন গড়ার আশায় নিজের দোকান বিক্রি করে দেন, দালালকে দেন 12 লক্ষ টাকা। 2022 সালে তার যাত্রা শুরু হয়, দুবাই হয়ে পৌঁছান লিবিয়ায়, তারপর একটি অন্ধকার ঘর, আরও 15 থেকে 20 জন মানুষের সঙ্গে বন্দী। দুবাই থেকে আমাদের মিশন নিল, মিশরে আসছিলাম একদিন পর তারপর নিল আমাদের লিবিয়া বেঙ্গাজিতে। দিনে একবেলা খাবার আর সাথে প্রতিদিন মারধর।
রাজুর বাবার কাছে ভিডিও কল আসে। স্ক্রিনে দেখা যায় রাজুকে বেধড়ক পেটানো হচ্ছে। পাচারকারীরা বলে 10 লাখ টাকা না দিলে ছেলেকে মেরে ফেলবো। পরিবার অনেক কষ্ট করে 5.5 লাখ টাকা পাঠায়। তারপর পাচারকারীরা যোগাযোগ বন্ধ করে দেয়। ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে কেউ জানে না। একটা বলা এত কষ্ট করে পারলাম, আজ একটা বছর ধরে আমি বলার লাগে একটু কথা কইতে পারলাম। গেম ঘরে কি হয়? বেঁচে ফেরা অনেকেই বলেছে মানুষকে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে লোহার পাইপ দিয়ে পেটানো হতো। অনেকে নির্যাতনে মারা যেত আর মৃতদেহ সাগরে ফেলে দেয়া হতো। এক একটা গেম ঘরে 400 থেকে 500 মানুষ পর্যন্ত আটক রাখা হতো। এরকম চোখের সামনে দেখা যাচ্ছে হাত পা ভাঙ্গা লাইতেছে, কিডনি ভাঙ্গা লাইতেছে, পাড়ায় আড্ডি ভাঙ্গা লাইতেছে। এটা কোনো জেলখানা না, এটা একটা মানব পাচারের টর্চার সেন্টার। কিন্তু প্রশ্ন হলো কারা চালায় এই ব্যবসা? সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এই চক্র শুধু বিদেশিরা চালায় না, বাংলাদেশিরাও এর সঙ্গে জড়িত। বাংলাদেশি এজেন্ট আছে, লিবিয়ায় ক্যাম্প আছে, টাকা লেনদেনের নেটওয়ার্ক আছে। তারা টার্গেট করে 21 থেকে 29 বছরের তরুণদের। প্রথমে স্বপ্ন দেখায়, তারপর টাকা নেয়, তারপর মানুষকে বিক্রি করে দেয়। অর্থ দিতে না পারলে অন্য দালালের কাছে বিক্রি করা হয়। এমনকি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগও আছে। অর্থাৎ মানুষ এখানে মানুষ না, একটা কমোডিটি। ভূমধ্যসাগর জীবনের শেষ যাত্রা। ধরুন আপনি গেম ঘরের নির্যাতন সহ্য করলেন, এবার আপনাকে তোলা হবে একটা ছোট্ট নৌকায়। 50 জনের নৌকায় ওঠানো হবে 200 জনকে। লাইফ জ্যাকেট নেই, খাবার নেই এবং নিরাপত্তাও নেই। সমুদ্রের মাঝখানে ইঞ্জিন বন্ধ হলে শেষ। 2024 সালে লিবিয়া থেকে ইতালিগামী এমন এক নৌকা ডুবিতে 9 জন মারা যায়, যার 8 জনই ছিল বাংলাদেশি। এগুলো শুধু খবরের সংখ্যা না, প্রতিটি সংখ্যার পেছনে আছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং একটি জীবন। কিন্তু প্রশ্ন, কেন মানুষ এই ঝুঁকি নিচ্ছে? কারণ মানুষ বিশ্বাস করে ইতালিতে পৌঁছাতে পারলেই জীবন বদলে যাবে। এই বিশ্বাসকে কাজে লাগায় দালাল চক্র। বৈধ পথে বিদেশ যেতে সময় লাগে, কাগজপত্র লাগে এবং লাগে দক্ষতা। কিন্তু অবৈধ পথে দালাল বলে সব আমরাই করব। মানুষ শর্টকাট নেয়, আর শর্টকাট শেষ হয় গেম ঘরে বা সমুদ্রের তলদেশে। লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে মৃত্যু হচ্ছে 22 অভিবাসন প্রত্যাশীর। কিন্তু প্রশ্ন ওঠে, বাস্তবতা আসলে কি? বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 10 লাখ মানুষ বৈধভাবে বিদেশ যায়। সরকারি চ্যানেলে গেলে খরচ কম, প্রশিক্ষণ পাওয়া যায়, নিরাপত্তাও থাকে। কিন্তু দালালরা সহজ পথ দেখিয়ে মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়। ফলে মানুষ মারা যাচ্ছে, পরিবার নিঃস্ব হচ্ছে, দেশের সুনাম নষ্ট হচ্ছে, বৈধ শ্রমবাজার সংকুচিত হচ্ছে। শেষ কথা, স্বপ্ন দেখা অপরাধ না, নিজের পরিবারের জন্য ভালো জীবন চাওয়া পাওয়া অপরাধ না। কিন্তু যখন সে স্বপ্ন শর্টকাটের উপর দাঁড়ায়, তখন সেটাই হয়ে ওঠে মৃত্যুফাঁদ। অবৈধ পথে একবার পা দিলে আপনি আর যাত্রী নন, আপনি হয়ে যান একটা পণ্য। আপনার কান্না ভিডিও কলে বিক্রি হয়, আপনার জীবন দরদামের বিষয় হয়। 2026 সালের প্রথম 2 মাসেই ভূমধ্যসাগরে 600 এর বেশি মানুষ মারা গেছে বা নিখোঁজ হয়েছে। এই সংখ্যা শুধু সংখ্যা না, এগুলো ভাঙা স্বপ্নের হিসাব। তাই প্রশ্নটা শুধু এই নয়, বিদেশে যাব কি যাব না। প্রশ্নটা হলো, স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি কি নিজের জীবন বাজি রাখবো? কারণ ইতালির স্বপ্নের শেষে যদি থাকে লিবিয়া গেম ঘর, তাহলে সেই স্বপ্ন আসলে স্বপ্ন না, একটা সাজানো মৃত্যুফাঁদ।